2024-এ যারা আইসিএসসি বোর্ড দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য চাঁদের পাহাড় সম্বন্ধে। আমার কাছে অনুরোধ এসেছিল চাঁদের পাহাড়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ পর্ব কি কি সে বিষয়ে জানানোর জন্য। তো আজকের ভিডিও আমার সে বিষয়েই, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে তোমরা পাবে আর মন দিয়ে প্রত্যেকটি কথা শুনবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেনি তাদেরকে অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে তোমরা পেতে পারো। একটা কথা তোমাদেরকে বলি বা বোঝাই যে অনেকেই হয়তো ভাবো যে এবছর এসেছে সুতরাং আগামী বছর আসবে না, এমনটা কিন্তু কখনো হয় না। মানে কখনো কখনো হয় না, জেনারেলি হয়, আবার হয়ও না, ব্যতিক্রমী কিন্তু দেখা যায়। যেমন আমি যখন সিলেবাসটা বলেছিলাম কি কি আছে এবং তার সাথে বলেছিলাম কি কি গুরুত্বপূর্ণ পর্ব আছে, সেগুলো মানে 2024-এর জন্য তোমাদেরকে বলেছিলাম, তখন তোমরা নিশ্চয়ই শুনেছো আমি বারবার রিপিট করেছি যে 21-22 পরীক্ষা হয়নি। আসলে 21 পরীক্ষা হয়নি, 2022-এ কিন্তু এমসিকিউ প্যাটার্ন পরীক্ষা হয়েছে। সুতরাং 21-22-কে পরীক্ষা হয়নি ধরে নিয়ে আমি কিন্তু এভাবে একটা হিসেব করেছিলাম যে 2020-তে যেহেতু 1-6 থেকে প্রশ্ন এসেছে চাঁদের পাহাড়ের, তাই 2023-এও কিন্তু 1-6 থেকে প্রশ্ন এসেছে। সুতরাং এটা ধরে নেব যে 1-6 থেকে প্রশ্ন আসবে না। তাহলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে আমি আগে প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিই, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপর বলে দেব যে কিভাবে তোমরা প্রস্তুত হবে, কোন কোন পর্বতে তোমরা জোর দেবে। প্রথমে কিন্তু আমি পর্ব 2 থেকে প্রশ্ন বলবো, 1 আর 6-কে বাদ দিয়ে বলছি। 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি, সেগুলো মন দিয়ে শোনো এবং লিখে নাও। প্রথম প্রশ্ন 2-এর, নতুন দেশ শঙ্করের তরুণ তাজা মন সে ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেলে। প্রথম প্রশ্ন ছিল শঙ্কর কে, তার পরিবারের অবস্থা কেমন। 2 নম্বর, সে কোথা থেকে কোথায় এসেছিল, অ্যাটাচ কোশ্চেন, তার স্বপ্ন কী ছিল। 3 নম্বর, তার স্বপ্ন পূরণের ইচ্ছাকে কে সার্থক করেছিল। 4 নম্বর, সেই দেশে তার থাকবার ব্যবস্থা কী রকম হয়েছিল, সেই জায়গাটির বর্ণনা দাও। এখানে বলে রাখি একটা কথা, তোমরা হয়তো ভাবতে পারো স্কুল বলেছে যে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা আসবে না বা আসার চান্স কম, এমনটা কিন্তু নয়। প্রাকৃতিক পরিবেশের বর্ণনা আসবে বা আসতে পারে, কারণ 7 পর্বটা কিন্তু পুরোটাই প্রাকৃতিক বর্ণনা দিয়েই ভরা। 2 নম্বর পর্বে 2 প্রশ্নে চলে এলাম। শঙ্করের ভারী অদ্ভুত মনে হয়েছিল বহুদূর বিদেশের স্তব্ধ রাত্রির সৌন্দর্য। শঙ্করের পরিচয় দাও। কোন বিদেশের কথা এখানে বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন এটা। 3 নম্বর, শঙ্করের কাছে স্তব্ধ রাত্রির সৌন্দর্য কেমন বর্ণনা করো। 4 নম্বর, নতুন দেশ আর জন্মভূমির স্মৃতির সাদৃশ্য কেমনভাবে শঙ্করকে ভাবিত করে। 3 নম্বরে চলে এলাম, হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বতরটা ভয় পাচ্ছে। প্রথম প্রশ্ন, কোন সময়ের কথা বলা হয়েছে এখানে? 2 নম্বর প্রশ্ন, অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল কেন? 3 নম্বর প্রশ্ন, অশ্বতরের সাথে কি কি ঘটেছিল। 4 নম্বর প্রশ্ন, এরপর শঙ্করের অভিজ্ঞতা বর্ণনা করো। এটা চলে গেল 2 নম্বর পর্ব। চলে এলাম 3 নম্বর পর্বে। 3 নম্বর পর্বে আমি 2টো প্রশ্ন রেখেছি, খুব মন দিয়ে শোনো। শঙ্কর বললে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা কেন? গুজরাটি ভদ্রলোকটি বললে ও কিছু নয়, নির্জন জায়গা তাই। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। প্রথম প্রশ্ন, কোন লোকটির কথা এখানে বলা হয়েছে? অ্যাটাচ প্রশ্ন, লোকটি কেমন। 2 নম্বর প্রশ্ন, শঙ্করের একথা মনে হওয়ার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, কি কথা গোপন করতে চেয়েছে লোকটি। 4 নম্বর প্রশ্ন, কোন জায়গার কথা এখানে বলা হয়েছে? অ্যাটাচ প্রশ্ন, জায়গাটি নির্জন কেন। 3 নম্বর পর্বে 2 নম্বর প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্যই বলছি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তোমরা শুনবে, কোনো কিছু মিস করবে না। 2 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। সঙ্গে সঙ্গে সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপরই বসে রইল। এর সঙ্গে একটা অর হতে পারে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ওই চোখ দুটোর জ্বালাময়ী দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলেছে।
প্রথম প্রশ্ন, এখানে কার জ্বালাময়ী দৃষ্টির কথা বলা হয়েছে? 2 নম্বর, তাকে বলতে এখানে কাকে বলা হয়েছে? অ্যাটাচ প্রশ্ন, অথবা কে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে বিছানার ওপর বসে রইল? 3 নম্বর প্রশ্ন, কি ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, ভয়ঙ্কর বিপদ থেকে সে কিভাবে রক্ষা পেল? চলে এলাম 4 নম্বর পর্বে। 4 নম্বর পর্বে কিন্তু আমি মোট 4টি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, ওই হাসিতে শঙ্করের মনে হলো এ লোক সাধারণ লোক নয়। 4 নম্বর পর্বে 4টে প্রশ্ন কেন রেখেছি? কারণ 4 নম্বর পর্বটা বড়। একটা হচ্ছে আলভারেজের কথা, আর একটা সেকেন্ড পার্ট রয়েছে। 4-এর মধ্যেই 2টো পার্ট রয়েছে, তাই এখানে কিন্তু 4টে প্রশ্ন রেখেছি। ওই হাসিতে শঙ্করের মনে হলো এ লোক সাধারণ লোক নয়। প্রথম প্রশ্ন, শঙ্কর কে? দ্বিতীয় প্রশ্ন, লোকটির পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, কেন শঙ্করের মনে হয়েছিল সে সাধারণ লোক নয়? 4 নম্বর প্রশ্ন, সেই লোকের সাথে শঙ্করের কিভাবে কোথায় সাক্ষাৎ হয়? প্রথম প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন, শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল। প্রথম প্রশ্ন, শঙ্কর কে? 2 নম্বর, কার প্রতি শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল? 3 নম্বর, যে কাহিনী শুনে শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল তা ব্যাখ্যা করো। 4 নম্বর, উদ্দিষ্ট ব্যক্তির সহযাত্রী কে ছিলেন বা কে ছিল, তার পরিণতি কি হয়েছিল? এখানে অবশ্যই জিম কার্টারের কথা বলা হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন, ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক, ওখানে বুনিপ থাকে, বুনিপের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না। প্রথম প্রশ্ন, বক্তা কে বা কারা? কারা মানে বুঝতেই পারছো এখানে কিন্তু প্লুরাল ফর্মে আছে। 2 নম্বর প্রশ্ন, ওই বন বলতে কোন বনের কথা বলা হয়েছে? 3 নম্বর, সেটি বিপজ্জনক কেন? 4 নম্বর, সেখানে সেদিন রাত্রে কি ঘটেছিল? 4 নম্বর প্রশ্ন, আমি আর কখনো রিক্টার্সভেল্ড পর্বতের দিকে যেতে পারিনি, বক্তা কে? প্রথম প্রশ্ন। 2 নম্বর, রিক্টার্সভেল্ড পর্বতটি কোথায় অবস্থিত? 3 নম্বর, বক্তার ওই পর্বত সম্বন্ধে অভিজ্ঞতা কি? 4 নম্বর, বক্তা শঙ্করকে কি বলেছিল? চলে গেল মোট 4টি প্রশ্ন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই এই অবসরে, যে আমি যখন আমার এই চ্যানেলে চাঁদের পাহাড়ের প্রশ্ন উত্তরগুলো আপলোড করছিলাম, তখন কিন্তু বারবার একটা কথা তোমাদেরকে কানের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে শঙ্কর কে, এই প্রশ্নটা কিন্তু পর্ব ভেদে একটু ডিফারেন্ট হবে। কেননা প্রথম পর্বে শঙ্কর কে আর 14 নম্বর পর্বে শঙ্কর কে কিন্তু একটু তফাৎ হবে। 14 নম্বর পর্বে বা 13 নম্বর পর্বে বা 10-11 নম্বর পর্বে কিন্তু ধীরে ধীরে শঙ্করের কেটা একটু পাল্টে যাচ্ছে সংজ্ঞাটা। শুধুমাত্র শঙ্কর কিন্তু ভারতবর্ষে থাকে না, তখন শঙ্কর কিন্তু সুদূর আফ্রিকায় চলে গেছে। সে বড় একটা অভিযানে নেমেছে। প্রথমে রিক্টার্সভেল্ড, এই অভিযান পর্বের 3টে পর্যায় আছে। একটা রিক্টার্সভেল্ড, একটা হচ্ছে কালাহারি মরুভূমি, 3 নম্বর হচ্ছে চিমানিমানি পর্বতমালা। সুতরাং পজিশন অনুযায়ী, শঙ্করের অবস্থান অনুযায়ী কিন্তু শঙ্করকে একটু একটু পাল্টে যাবে। আমার আমার এই চ্যানেলে যে সমস্ত চাঁদের পাহাড়ের যে পর্বগুলোর প্রশ্ন উত্তর বলা আছে, সেখানে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে, উত্তর বলে দেওয়া আছে। সুতরাং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলে এলাম 5 নম্বর পর্বে। ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম, কিন্তু আলেয়ার পিছনে ছুটবার সাহস আছে তোমার? প্রথম প্রশ্ন, উদ্ধৃত কথাগুলি কার, কোথা থেকে নেওয়া হয়েছে? 2 নম্বর, বক্তা কথাগুলি কাকে কোন সময় বলেছিলেন? 3 নম্বর, বক্তা আলেয়া শব্দটি কেন ব্যবহার করেছেন? 4 নম্বর, উদ্দিষ্ট ব্যক্তির কি সত্যি সাহস আছে? অ্যাটাচ প্রশ্ন, তোমার ধারণা পরিস্ফুট করো। এখানে একটা বোধমূলক প্রশ্ন দিয়ে দিয়েছি, এটা কিন্তু দিয়ে দিতে পারে একটু টুইস্ট আনার জন্য, যে তোমাদেরকে একটু টেস্ট করা হয় যে তোমরা কতটুকু কি পারছো। 2 নম্বর চলে এলাম ইম্পর্টেন্ট প্রশ্ন। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো। প্রথম প্রশ্ন, কাদের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো? 2 নম্বর, কোন জায়গার কথা এখানে বলা হয়েছে? 3 নম্বর, অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয় কেন? 4 নম্বর, সে রাতে ঠিক কি ঘটেছিল তাদের সাথে? 3 নম্বর প্রশ্ন, দেখো ছোট্ট একটুখানি তুলে দিয়েছে, কি দুর্যোগের রাত্রি।
এটা কিন্তু এমন একটা সেন্টেন্স যেটা এই চাঁদের পাহাড়ের এতগুলো পর্বর মধ্যে কোথা থেকে দিয়েছে কিন্তু বোঝাটা কঠিন। কিন্তু তোমরা যেহেতু 2 বছর ধরে চাঁদের পাহাড় উপন্যাসটা পড়ছো, তাই এটার প্রত্যেকটা পর্ব কিন্তু তোমরা হাতের তালুর মতো চেনো। সুতরাং এখন এই সময় এসে আর কিন্তু বলা যাবে না যে আমি এই পর্বটা বুঝতে পারছি না বা এই লাইনটা কোথা থেকে আমি বুঝতে পারছি না। সুতরাং পর্বটা ভালো করে পড়তে হবে, প্রত্যেকটি পর্ব। তাহলে কি দুর্যোগের রাত্রি? প্রথম প্রশ্ন, এখানে কোন রাত্রে দুর্যোগের কথা বলা হয়েছে? কারা এই দুর্যোগের মধ্যে পড়েছিল? দুর্যোগের রাত্রির বর্ণনা দাও। 4 নম্বর, কারা কিভাবে দুর্যোগের মোকাবিলা করেছিল? চলে গেল হচ্ছে 5 নম্বর পর্ব। এবার আমি কিন্তু 6 নম্বর পর্ব থেকে কোনো প্রশ্ন আনিনি। সুতরাং আমরা 7 নম্বর পর্বে চলে গেলাম। 7-এর প্রথম প্রশ্ন হচ্ছে, 7 নম্বর পর্বটা যেহেতু অনেক বড়, আর আমার এই চ্যানেলে কিন্তু 7 নম্বর পর্বটাকে খুব সুন্দর পয়েন্ট ওয়াইজ, ইম্পর্টেন্ট জায়গা ওয়াইজ আমি কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। আমার চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো জায়গাটা, মানে চাঁদের পাহাড়ের যে পর্ব 7, এই 7টা তোমরা দেখে নিতে পারো। ভীষণ সুন্দর করে ইম্পর্টেন্ট জায়গাগুলো তুলে ব্যাখ্যা করে দেওয়া আছে। সুতরাং পর্বটাকে খুব ছোট করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। 7-এর ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম হচ্ছে, তারা সবাই চুপচাপ বসে মুনি জনচিত গাম্ভীর্যে ভরা। প্রথম প্রশ্ন, কাদের কথা এখানে বলা হয়েছে? দ্বিতীয়, তাদের পরিচয় দাও। তৃতীয়, ওই জায়গার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। চতুর্থ, ওই জায়গায় যেখানে তাঁবু ফেলা হয়েছিল সেখানে কোন কোন শব্দ কারা শুনেছিল? চলে এলাম 2 নম্বরে, তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট এবং পরক্ষণেই একটা কষ্টকর কাশির শব্দ। এই যে পরপর দুটো প্রশ্ন বললাম, চাঁদের পাহাড় পর্ব 7 থেকে 1 আর 2, এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং স্টার মার্ক দিয়ে রাখো। 2-এর প্রথম প্রশ্ন, অস্পষ্ট আওয়াজ ও কষ্টকর কাশির শব্দটা কার এবং কারা শুনতে পেয়েছিল? 2 নম্বর, তারা কত হাজার ফুট উচ্চতায় তাঁবু ফেলেছিল? অ্যাটাচ প্রশ্ন, সেখানকার কোনো ম্যাপ ছিল তাদের কাছে? 3 নম্বর প্রশ্ন, সেখানকার বন্য প্রকৃতি বর্ণনা করো। 4 নম্বর, কষ্টকর কাশির শব্দ শুনে তাদের অনুভূতি কেমন হয়েছিল? চলে এলাম 3 নম্বর প্রশ্নে, শঙ্কর একদিন ঘোর বিপদে পড়ল জঙ্গলের মধ্যে, সে বিপদটাও বড় অদ্ভুত ধরনের। প্রথম প্রশ্ন, শঙ্কর যে জায়গায় বিপদে পড়েছিল সেই জায়গার প্রকৃতির বর্ণনা করো। 2 নম্বর, কেমন বিপদের মধ্যে শঙ্কর পড়েছিল বর্ণনা করো। 3 নম্বর, সেই অদ্ভুত বিপদ থেকে সে কিভাবে রক্ষা পেল। 4 নম্বর, বিপদে পড়ার ফলে শঙ্করের শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া কেমন হয়েছিল? ভালো করে খেয়াল করো, আমি কিন্তু দুটোকে মেনশন করেছি, শারীরিক প্রতিক্রিয়া এবং মানসিক প্রতিক্রিয়া। সুতরাং একটা ছেড়ে আরেকটাকে কিন্তু ইম্পর্টেন্সই দেওয়া যাবে না, দুটোকেই তুলে ধরতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, গুঁড়ির নরম ছাল ছুরি দিয়ে খুদে কে DA লিখে রেখেছে? কিন্তু লেখাটা টাটকা নয়, অন্তত মাস খানেকের পুরনো। প্রথম প্রশ্ন, DA কথাটি কে ও কেন লিখেছে? কে একটা উত্তর, কেন একটা উত্তর। খেয়াল করে প্রশ্ন ভালো করে পড়ে তবেই উত্তর লেখার চেষ্টা করবে। 2 নম্বর প্রশ্ন, শঙ্কর তা দেখে কি বুঝতে পারলো? 3 নম্বর, ডেথ সার্কেল কি? 4 নম্বর, এই অবস্থায় পড়ে শঙ্করের মানসিক অনুভূতি কেমন হয়েছিল? এবার চলে এলাম 8 নম্বর পর্বে। এবার তোমরা বলবে যে 2023-এ তো 8 নম্বর পর্ব থেকে প্রশ্ন এসেছে, কিন্তু যেমন 1, 6 রিপিট হয়েছে, 8 কিন্তু রিপিট হতে পারে। সুতরাং ইগনোর করবে না 8কে। 8-এর প্রথম প্রশ্ন, আলভারেজ সেদিকে চেয়ে ভয়ে ও বিস্ময়ে বলে উঠল আগ্নেয়গিরি। এটা কিন্তু 8 নম্বর পর্বের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, আলভারেজ কে অথবা আলভারেজের পরিচয় দাও। 2 নম্বর, পর্তুগিজ ভাষায় আগ্নেয়গিরিকে কি বলে ও প্রাচীন জুলু ভাষায় আগ্নেয়গিরিকে কি বলে? 3 নম্বর, তাঁবুর বাইরে টর্চ ফেলে প্রথমে আলভারেজ ও শঙ্কর কিরকম দৃশ্য দেখল? 4 নম্বর, দূরে পাহাড়ের চূড়ার দিকে চেয়ে তারা কিরকম দৃশ্য দেখল? অর্থাৎ 8 নম্বর পর্বের দৃশ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 2 নম্বর, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার সমস্ত কষ্ট সার্থক হলো। প্রথম প্রশ্ন, বক্তা কে? অ্যাটাচ প্রশ্ন, ম্যাপে আগ্নেয়গিরিটির কি নাম ছিল?
2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় রাতে আগ্নেয়গিরিটির কেমন রূপ হয়েছিল? 3 নম্বর, বক্তার সমস্ত কষ্ট সার্থক হওয়ার কারণ পরিস্ফুট করো। 4 নম্বর, এতে বক্তার কি অভিব্যক্তি প্রকাশ পেল? চলে এলাম 9 নম্বর পর্বে। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, তার শরীর মাথাটা বাকি শরীরের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে, গায়ের কোটটা ছিন্ন ভিন্ন। প্রথম প্রশ্ন, এখানে কার কথা বলা হয়েছিল? অ্যাটাচ প্রশ্ন, শঙ্কর তাকে কোথায় পেয়েছিল? 2 নম্বর, যার কথা এখানে বলা হয়েছে তার পরিচয় দাও। 3 নম্বর, তার মৃত্যুর পেছনে কি কারণ ছিল? 4 নম্বর, তার মৃত্যুতে শঙ্করের মানসিক স্থিতি ব্যাখ্যা করো। সুতরাং আমরা কিন্তু দেখতে পাচ্ছি শঙ্করের মানসিক স্থিতি একটা ইম্পর্টেন্ট ব্যাপার পর্বের বিভিন্ন পর্বে বিভিন্ন সময়ে। 9 নম্বর পর্বে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, লোকালয় থেকে বহুদূরে এই জনহীন গহন অরণ্যে ক্লান্ত আলভারেজের রত্নানুসন্ধান শেষ হলো। প্রথম প্রশ্ন, আলভারেজের পরিচয় দাও। 2 নম্বর, তার রত্নানুসন্ধান শেষ হলো কেন? 3 নম্বর, আলভারেজের কাগজপত্র দেখে শঙ্করের কি ধারণা হলো? 4 নম্বর, আলভারেজকে শঙ্কর কিভাবে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছিল? তাহলে 8 আর 9 আমি বললাম, এবার 10 পর্ব থেকে প্রশ্ন বলবো, ইম্পর্টেন্ট প্রশ্ন, সুতরাং মন দিয়ে শোনো। পঞ্চম দিনে একটা পাহাড়ের তলায় এসে সে বিশ্রামের জন্য থামলো। কাছেই একটা প্রকাণ্ড গুহার মুখ, একটা ক্ষীণ জলস্রোত গুহার ভেতর থেকে বেরিয়ে এসে এঁকে বেঁকে বনের মধ্যে অদৃশ্য হয়েছে। প্রথম প্রশ্ন, সে বলতে এখানে কার কথা বলা হয়েছে? এই যে একটা প্রশ্ন তুলে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? শুধু যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের, কিশোর উপন্যাসের মূল চরিত্র শঙ্করের কথা এখানে বলা হয়েছে বললে 2 নম্বর পাবে না। তাই তার অবস্থান সেই মুহূর্তে কোথায় তার একটুখানি অন্তত তুলে ধরতে হবে, সে ওই মুহূর্তে কোন পরিস্থিতিতে কিভাবে রয়েছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে চলে এলাম, মানে 1 নম্বরের 2 প্রশ্নে চলে এলাম। সে কোথা থেকে কোথায় চলেছিল? গুহার বর্ণনা দাও। তার প্রাণ সংশয় হয়েছিল কেন? এবার 2 নম্বর প্রশ্নে চলে এলাম, আলভারেজ বেঁচে থাকতে সে এই সব ম্যাপ ভালো করে বুঝতে একবারও চেষ্টা করেনি। এখন এই ম্যাপ বোঝার উপর তার জীবন মরণ নির্ভর করছে। প্রথম প্রশ্ন, সে বলতে এখানে কার কথা বলা হয়েছে? কোন ম্যাপ বোঝার উপর তার জীবন মরণ নির্ভর করছে? 2 দিন সে কিভাবে কাটিয়েছিল? পঞ্চম দিনে যে গুহায় সে প্রবেশ করেছিল তার বর্ণনা দাও। তাহলে যেই গুহায় ঢুকে শঙ্কর হিরে পেয়েছিল কিন্তু চিনতে পারেনি, সেই গুহার বর্ণনাটা ভীষণ ইম্পর্টেন্ট, ওটা ভালো করে পড়তে হবে। 11 নম্বর পর্বে চলে এলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন, হঠাৎ সে কান খারাপ করলে অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না, অথবা এটা আসতে পারে এই পর্ব থেকে এটারই মতন আরেকটা লাইন, হ্যাঁ ঠিক জলের শব্দই বটে, কুলু 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 ঝর্ণা ধারার শব্দ। প্রথম প্রশ্ন, সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? 2 নম্বর, জলের ক্ষীণ শব্দ সে কোথা থেকে শুনতে পেল? 3 নম্বর, জলের উৎস সে কিভাবে খুঁজে পেয়েছিল? 4 নম্বর, এরপর তার অনুভূতি ব্যাখ্যা করো। চলে এলাম 11-র 2 নম্বর প্রশ্নে। সেই মহা অন্ধকার থেকে বার হয়ে এসে রাত্রির নক্ষত্রালোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপালোক খচিত নগর পথের মতো মনে হলো। প্রথম প্রশ্ন, তার বলতে এখানে কার কথা বলা হয়েছে? 2 নম্বর, মহা অন্ধকার বলতে কোন জায়গার কথা বলা হয়েছে? 3 নম্বর, সেখানে তার কি বিপদ হয়েছিল? 4 নম্বর, মুক্তি বা সে কিভাবে পেয়েছিল? এটা গেল 11 নম্বর পর্বের প্রশ্ন। আচ্ছা, 11 নম্বরে আর একটা প্রশ্ন আমি এনেছি 11 পর্বে। ছোট্ট একটা সেন্টেন্স, ছোট্ট। কেন এই ছোট্ট সেন্টেন্সগুলোকে আমি জোর দিচ্ছি দেখো, এক্ষুনি বলে দেবো। এ যাত্রার মতো সে বেঁচে গেল, শঙ্কর তো অনেক যাত্রা থেকেই বেঁচে গেছে, তাহলে কি করে বুঝবে যে কোন যাত্রা থেকে সে বেঁচে গেল? সুতরাং পর্বটাকে যদি ভালো করে না পড়ো, যে কোন কোন পর্বের কোন কোন জায়গায় আছে যে শঙ্কর বেঁচে গেল, বা শঙ্কর কিন্তু আলভারেজকে বলেছিল যে
তুমি এই নিয়ে দুবার আমার প্রাণ বাঁচালে, সুতরাং মন দিয়ে পড়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা কিন্তু নেই। তাই এ যাত্রার মতো সে বেঁচে গেল। প্রথম প্রশ্নটা কি? এখানে কার কথা বলা হয়েছে? 2 নম্বর, সে কিভাবে বিপদ থেকে মুক্তি পেয়েছিল? 3 নম্বর, তৃষ্ণার দেশ কার নাম, কেন এই রূপ নাম? 4 নম্বর, সে এলিফ্যান্ট ঘাসের বনে পৌঁছলো কিভাবে? এখানে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদেরকে, যে 2023-এ একটা প্রশ্ন এসেছিল 8 পর্ব থেকে, যে এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি। কি করে বুঝবে যে এই প্রশ্নটা এই ছোট্ট একটু লাইন পর্ব 8 থেকে দিতে পারে? সুতরাং আমি যতটা সম্ভব ইম্পর্টেন্ট তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু পর্বের কোন একটা জায়গা থেকে ছোট্ট একটা লাইন তুলে দেবে, তোমরা বুঝতেও পারবে না। সুতরাং কোনো লাইনকে যে তোমরা ইগনোর করবে সেটা কিন্তু সম্ভব নয়। এই যে এখানে বলেছে এমন ধরনের দৃশ্যরা জীবনে কখনো দেখেনি, এটা তো হতেও পারে যে আলভারেজ শঙ্কর, হতেও পারে এটা আত্মিলীয় গাত্তি বা তার সঙ্গীরা, যে 6 জন সঙ্গী ছিল খালাসি, হতেও তো পারে আলভারেজ এবং জিম কার্টার। কিন্তু তোমাকে ওই হলে বসে ওই মুহূর্তে নার্ভকে কন্ট্রোলে রেখে তোমাকে কিন্তু চিনে নিতে হবে যে সেন্টেন্সটা কোথা থেকে দিয়েছে। সুতরাং মন দিয়ে পড়তে হবে। এবার চলে এলাম 12 নম্বর পর্বে। 12 নম্বর পর্বে মোট 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, একবারও তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি। প্রথম প্রশ্ন, উদ্ধৃত অংশটির বক্তাকে তার বংশ পরিচয় দাও। 2 নম্বর, ওদের বলতে কাদের ফাঁকি দেওয়ার কথা বলেছে সে? অ্যাটাচ প্রশ্ন, তারা সংখ্যায় কতজন ছিল? 3 নম্বর, কি ফাঁকি দেওয়ার কথা বলা হয়েছে এখানে? 4 নম্বর, পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্নে চলে এলাম, এমন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? অ্যাটাচ প্রশ্ন, অপ্রত্যাশিতভাবে সে কোথায় গিয়ে পড়েছিল? 2 নম্বর, সে তার আকাঙ্ক্ষিত জায়গায় কিভাবে গেল? 3 নম্বর, কিভাবে সে নিশ্চিত হলো যে সেটাই তার আকাঙ্ক্ষিত জায়গা? 4 নম্বর, পরে তার অনুশোচনা হয়েছিল কেন? 3 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আজ রাত্রি আসবে সে নিরবয় মৃত্যুদূত। প্রথম প্রশ্ন, উদ্ধৃত উক্তিটি কে করেছিল? উক্তিটি করার সময় বক্তার মনে যে ছবি ফুটে উঠেছিল তা বর্ণনা করো। অবশ্যই আত্মীয় গাত্তি যখন মারা যাচ্ছে, যখন বুঝতে পারছে তার মৃত্যু সন্নিকট, তখন সে ভাবছিল তার পৈতৃক রাজপ্রাসাদের কথা। সুতরাং সেই দৃশ্যটাকে কিন্তু বলতে হবে। 3 নম্বর প্রশ্ন, তার মৃত্যুর কারণ কি? 4 নম্বর, শঙ্কর তাকে ইটালিয়ান যুবক বলে কেন মনে করেছে? এবার চলে এলাম 13 নম্বর পর্বে। 13 নম্বর পর্বে মোট 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, এইখানে সে প্রকাণ্ড ভুল করলে। প্রথম প্রশ্ন, কে ভুল করেছিল? দ্বিতীয় প্রশ্ন, কখন ভুল করেছিল? তৃতীয় প্রশ্ন, তার ভুলটি কি ছিল? 4 নম্বর, ভুলটি করার ফলে সে কেমন বিপদের সম্মুখীন হয়েছিল? এখানে দেখো পরপর 3টে প্রশ্ন আছে, কে ভুল করেছিল, কখন ভুল করেছিল, তার ভুলটি কি ছিল। অবশ্যই কে ভুল করেছিল লিখতে গিয়ে কখন ভুল করেছিল লিখে ফেলো না, প্রত্যেকটার উত্তরের জন্য আলাদা আলাদা প্রশ্ন আছে। 2 নম্বর প্রশ্ন, ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য তারে গাঁথা সবাই। মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক করো। প্রথম প্রশ্ন, অদৃষ্ট কথাটির অর্থ কি? 2 নম্বর, ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? অ্যাটাচ প্রশ্ন, ওদের মধ্যে কে বেঁচে ছিল? 3 নম্বর, অদৃষ্টের এক অদৃশ্য তারে গাঁথা সবাই বলতে কি বোঝানো হয়েছে? 4 নম্বর, এই অংশে আতঙ্কজনক দৃশ্যগুলি কি কি? 3 নম্বরে চলে এলাম, হঠাৎ এ জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল। এটা মোস্ট ইম্পর্টেন্টের তালিকায়। প্রথম প্রশ্ন, ওরা কারা? অ্যাটাচ প্রশ্ন, ওরা কি উদ্দেশ্যে জনহীন প্রান্তরে গিয়েছিল? 2 নম্বর, কোন জনহীন অরণ্য প্রদেশের কথা এখানে বলা হয়েছে? 3 নম্বর, ওরা কোন সভ্য রাইফেলের আওয়াজ শুনেছিল? 4 নম্বর, ওদের আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে কি দেখতে পেল? এখানে 5 নম্বর বলে আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি। হতে পারে
1 থেকে 4-এর মধ্যে একটা না দিয়ে এই 5 নম্বরে এখন যেটা বলবো সেটা দিয়ে দিল। তাই একটা অতিরিক্ত প্রশ্ন রেখেছি। যাকে দেখতে পেল সে কিভাবে সুস্থ হয়েছিল। চলে এলাম 14 নম্বর পর্বে। 14 নম্বরে মোট 2টো প্রশ্ন রেখেছি, মন দিয়ে শোনো। কোনটা স্বপ্ন? চিমানিমানি পর্বতে যাপিত সেই ভয়ঙ্কর রাত্রি, না আজকের এই রাত্রি? প্রথম প্রশ্ন, এই ভাবনাটি কার মনে জেগেছে? তাহলে কার মনে জেগেছে শঙ্করের অবস্থিতি, ও কোথায় রয়েছে? ও সল্টসবেরির সেই হোটেলে রয়েছে, সেই নরম শয্যায় শুয়ে রয়েছে। সুতরাং ওই অবস্থানের পরিপ্রেক্ষিতে শঙ্করের পরিচয় একটু হলেও পাল্টাবে। দ্বিতীয় প্রশ্ন, সে এখন কোথায়, কখন তার ভাবনাটি মনে জেগেছে? 3 নম্বর, সল্টসবেরি এসে তার কি অভিজ্ঞতা হলো লেখো। 4 নম্বর, কোনটা স্বপ্ন বলে তোমার মনে হয়? এটা একটা বোধমূলক প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে চলে এলাম, শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। প্রথম প্রশ্ন, শঙ্কর কখন তার জীবনের অ্যাডভেঞ্চারের কথা ভেবেছিল? 2 নম্বর, শঙ্করের কোন অ্যাডভেঞ্চারটি তোমার সবচেয়ে রোমাঞ্চকর বলে মনে হয়? 3 নম্বর, শঙ্কর কি অ্যাডভেঞ্চারগুলির মধ্যে দিয়ে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছিল? 4 নম্বর, শঙ্কর দেশে ফিরে কি করবে ভেবেছিল? এই যে আমি অতিরিক্ত আরেকটা প্রশ্ন নিয়ে আসছি 14 নম্বর পর্বের জন্য, খুব মন দিয়ে শুনবে। দেখো 14 পর্বের 3 নম্বর প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা আমার চ্যানেলে দেওয়া নেই। 14 নম্বর পর্বে যে আমার প্রশ্ন উত্তরের যে পর্বটা ছিল সেখানে দেওয়া নেই। আমি প্রশ্নটা বলছি, যদি তোমাদের উত্তর বুঝতে অসুবিধে হয় আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এই তো জীবন, এভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। প্রথম প্রশ্ন, কে কোথায় দাঁড়িয়ে এ কথা ভেবেছিল? 2 নম্বর, কখন তার কথাগুলো মনে হয়েছিল? 3 নম্বর, নিজের জন্মভূমির সম্বন্ধে এই সময় সে কি কি ভেবেছিল? 4 নম্বর, কাদের বন্ধু সম্বোধন করে বিদায় জানিয়েছিল এবং তাদের উদ্দেশ্যে সে যা বলেছিল তা নিজের ভাষায় লেখো। সুতরাং চাঁদের পাহাড়ের ইম্পর্টেন্ট প্রশ্ন আমার বলা হলো। এবার বলি ইম্পর্টেন্ট পর্ব নিয়ে। আমি যে প্রশ্নগুলো বললাম প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু পর্ব হিসেবে ইম্পর্টেন্ট 1 আর 6 বাদ দিয়ে সবই। কিন্তু কেন 1, 6 বাদ দিয়ে সবই? যেহেতু 1, 6 পরপর 2 বছর এসেছে। কিন্তু 2 নম্বর প্রশ্নের 2 নম্বর পর্ব থেকে যদি প্রশ্ন আসে তার সঙ্গে 1 নম্বরের কিন্তু লিঙ্ক আছেই। 7 নম্বর পর্ব থেকে যদি প্রশ্ন আসে তার সঙ্গে 6 নম্বরের লিঙ্ক আছে। এটা একটা গোটা উপন্যাস পড়বার সুবিধের জন্য কিন্তু পর্ব দিয়ে ভাগ করা হয়েছে। সুতরাং কোনো পর্বই আনইম্পর্টেন্ট হতে পারে না কখনো। পুরো উপন্যাস, এটা একটা গোটা উপন্যাস, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে পুঙ্খানুপুঙ্খ তাকে করায়ত্ত করা, তবেই কিন্তু পরীক্ষার যে কোনো প্রশ্ন থেকে উত্তর ভালো লেখা যায়। তবুও বলবো 1, 6কে বাদ দিয়েই তোমরা পড়বে। ঠিক আছে, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। নেক্সট একটা ইম্পর্টেন্ট ভিডিওর অপেক্ষায় থাকো। বেস্ট অফ লাক পরীক্ষার জন্য।